আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হেমোরয়েড নিয়ে, যাকে বাংলাদেশে পাইলস বলে মানুষ বেশি চিনে থাকে এবং গ্রামাঞ্চলে একে অর্শরোগ বলা হয়ে থাকে। সো এই পাইলস এটা একটা যেহেতু গোপন রোগ, মানুষের পায়খানা রাস্তায় হয়, তাই অনেকেই কিন্তু প্রাথমিক অবস্থায় জিনিসটা নিয়ে কারোর সাথে আলোচনা করেন না। একটা সময় দেখা যায় আপনি অনেক দেরিতে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আলোচনা করতেছেন বা ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন আপনার অপারেশন করতে হয়। তো প্রাথমিক অবস্থায় ঠিক কী কী নিয়মগুলো ফলো করলে আপনার হয়তো অপারেশন করা লাগবে না মহান আল্লাহর রহমতে, আপনি বাসাতেই কিছু চিকিৎসা নিয়ে বা কিছু জিনিস ফলো করে আপনি সুস্থ হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে। তো প্রাথমিকভাবে আমাদের আগে জানতে হবে পাইলস এটা কী। তো আমরা অনেকে মনে করে থাকি একটা মাংসের দলার মতো কিছু একটা বের হবে, সেটাই মনে হয় পাইলস। আসলে বেসিক্যালি এখানে যে কাজটা হয় সেটা হলো আপনার পায়খানার রাস্তায়, অর্থাৎ পায়খানার সেই রাস্তার মধ্যে যে রক্তনালী রয়েছে, তো মেইনলি হচ্ছে ভেইন আর কি, এই শিরাগুলো বা রক্তনালী যেটাকে বলা হচ্ছে, এই রক্তনালীগুলো ডাইলেটেড হয়, এলঙ্গেটেড হয়। মানে হচ্ছে এটা ফুলে যায়, লম্বা হয়ে যায়, তারপর একটা মাংসের মতো মনে হয় এটাকে। সো এই জিনিসটা আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, তখন আপনি মনে করেন যে একটা মাংসের মতো কিছু নতুন সৃষ্টি হয়েছে। আসলে এটা জাস্ট ডাইলেশন হয়েছে, এলঙ্গেশন হয়েছে, এটা আপনার বডিরই অর্থাৎ একটা অংশ রক্তনালী। সো এই জিনিসটাই হচ্ছে পাইলস, এবং এই পাইলস যখন আপনার হয় তখন বেশ কিছু লক্ষণ আপনার প্রকাশ পাবে। লাইক হয়তো আপনার রক্ত পড়তে পারে পায়খানা করার সময়, কিংবা রক্ত নাও পড়তে পারে। আপনার এমন হতে পারে যে একটা মাংসের মতো কিছু একটা আপনি হাত দিয়ে ফিল করতেছেন, বা কিছু একটা বের হচ্ছে আবার চলে যাচ্ছে, এমন মনে হতে পারে। সো এই পাইলসের কি কি স্টেজ রয়েছে, কি কি মানে পর্যায় রয়েছে, সেটা আমাদের জানতে হবে। কারণ এই স্টেজ বা পর্যায়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। তো বেসিক্যালি ক্লিনিক্যালি এখানে 4টা স্টেজ রয়েছে। তো প্রাথমিক যে নাম্বার 1 যে স্টেজটা রয়েছে, এখানে কোনো প্রলাপস হয় না, অর্থাৎ কোনো মাংসের মতো কিছু বের হবে না আপনার পায়খানার রাস্তা দিয়ে, জাস্ট ব্লিডিং হবে, অর্থাৎ রক্ত পড়বে পায়খানা করার সময়, বা এমনিতে রক্ত পড়তে পারে। সো এটা হচ্ছে স্টেজ 1। এবং স্টেজ 2তে যে বিষয়টা হবে সেটা হলো যে আপনার প্রলাপস হবে, অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে একটা মাংসের মতো কিছু বের হবে, এবং সেটা পায়খানা করা শেষ হলে অটোমেটিক আবার একা একাই ভিতরে চলে যাবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজে আপনার এই সমস্যাটা হবে। থার্ড স্টেজে আপনার ওই যে মাংসের মতো একটা বিষয় ছিল সেটা আবার পায়খানা করার সময় বের হবে, কিন্তু এটা অটোমেটিক এবার চলে যাবে না। স্টেজ 2তে কিন্তু অটোমেটিক একাই চলে যেত পায়খানা করা শেষ হলে, কিন্তু এবার আর চলে যাবে না, এখন আপনার হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে ভিতরে। এটা হচ্ছে স্টেজ 3। এবং স্টেজ 4-এ মাংসের পিণ্ডটা যে বের হবে এটা আর ভিতরে ঢুকানো যাবে না, আপনি হাত দিয়েও ভিতরে ঢুকাতে পারবেন না। এটা হচ্ছে স্টেজ 4। তো এই স্টেজগুলো হয়ে থাকে, এবং প্রাথমিকভাবে আমরা ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো আজকে আলোচনা করব, এগুলো ইনশাল্লাহ আপনারা ফলো করলে খুব ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ, আশা করি। তো এখন আমাদের জানতে হবে এই পাইলস বা হেমোরয়েড, যেটাকে অর্শরোগ বলা হচ্ছে, এটা কেন হয়। এটা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, তবে প্রাথমিকভাবে যে কারণটিকে খুব গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। সো এই কোষ্ঠকাঠিন্য তো অনেক কারণেই হতে পারে। হয়তো আপনি পানি কম খাচ্ছেন, আপনি ভাবতেছেন যে পানি বেশি বেশি খেলে তো বেশি বেশি পেশাব করতে হবে, তো পানি আমরা খাবো না, এরকম অনেকের সাইকোলজিতে এই বিষয়গুলো থাকে, সেটা করা যাবে না। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন আপনার যদি জন্মগতভাবে অর্থাৎ কনজেনিটালি যদি আপনার এই ভেইনের ওয়ালে, রেক্টাল ভেইনের ওয়ালে যদি আপনার উইকনেস থাকে, দুর্বলতা থাকে, তখন কিন্তু আপনার এই পাইলস ডেভেলপ করতে পারে। এছাড়া আপনার পোর্টাল হাইপারটেনশনের মাধ্যমে, অর্থাৎ যখন আপনার লিভার সিরোসিস হবে, যেহেতু আমাদের এখানে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস থাকে, তাই পোর্টাল হাইপারটেনশনের কারণে পোর্টাল ভেনে যখন প্রেশারটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার এই পাইলস হতে পারে। এছাড়া আপনার ইনফেকশনের কারণে হতে পারে, বা প্রেগনেন্সির সময় হতে পারে। সো বেশ কিছু কারণ রয়েছে। তো আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা বলবো, আপনার অবশ্যই পানি বেশি খেতে হবে। আমরা স্টেজ 1 এবং স্টেজ 2 সম্পর্কে আলোচনা করতেছি, অর্থাৎ আপনার ব্লিডিং হচ্ছে এবং পায়খানা করার সময় সেই মাংসের মতো পিণ্ডটা বাহিরে বের হচ্ছে এবং একা একাই ভিতরে চলে যাচ্ছে। দেখুন, আমরা যখন কারণগুলো জানতে পারবো তখন কিন্তু একটা রোগের নিরাময় করা অনেকটা সহজ। আমরা কারণগুলো ফার্স্টে জেনে নিলাম, এখন এই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করি এবং কিছু মেডিসিন যদি এখানে ইউজ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে খুব ভালো একটা ফলাফল আল্লাহর রহমতে পাওয়া যাচ্ছে। স্টেজ 1 এবং স্টেজ 2 এর ক্ষেত্রে আপনার অপারেশন পর্যন্ত অনেক ক্ষেত্রে যেতে হচ্ছে না, আগেই ভালো হয়ে যাচ্ছে যদি আপনি নিয়মিত ফলো করেন। তো আমাদের আগে বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। তো আপনার যেটা করতে হবে, এই কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি অনেক সময় মনে করতেছেন যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এতে সমস্যা কি, হতেই পারে 2-1 দিন যাক, 3-4 দিন যাক, 1 মাস যাক, 15 দিন যাক, এটা কোনো সমস্যা না। বাট না ভাই, এই কোষ্ঠকাঠিন্য শুধু কিন্তু আপনার পাইলস করতে পারে ব্যাপারটা এমন না। আপনার অ্যানাল ফিশার হতে পারে, আপনার পায়খানার রাস্তা ফেটে যেতে পারে, আপনার অনেক ব্যথা হবে, অনেক পেইন হবে। তাছাড়া এই কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে, আপনি পানি কম খাচ্ছেন, কিংবা আপনি অনেক ঘেমে যাচ্ছেন, বিভিন্ন কারণে হতে পারে। যখন আপনি পানি কম খাচ্ছেন তখন কিন্তু এই পানি কম খাওয়ার কারণে আপনার কিডনিতেও সমস্যা হচ্ছে, আপনার
বেশ কিছু সমস্যা কিন্তু হচ্ছে, আপনার সেলগুলো ঠিকমতো নিউট্রিয়েন্ট পাবে না, হ্যাঁ। সো অনেক সমস্যা। এই কারণে পানি কম খাওয়া যাবে না, পানি অবশ্যই পরিমিত খেতে হবে, একদম পরিমিতভাবে খেতে হবে, খুব বেশিও না আবার খুব কমও না, একদম পরিমিতভাবে পানি খাবেন। ইউসুফগুলোর ভুসি খেতে পারে, তো ইউসুফগুলোর ভুসি অনেকে যেটা করে যে পানিতে ভিজিয়ে রেখে সকালে তারপর সন্ধ্যায় খায়, এমনটা করার দরকার নেই। আপনি ভিজিয়েছেন তারপর খেয়ে ফেলেন, এত দেরি করার কোনো দরকার নেই। তারপর আপনি যেটা করবেন যে শাকসবজি বেশি খাবেন, বেশি পরিমাণে আপনি আঁশ জাতীয় শাকসবজি খাবেন, হ্যাঁ, ঢেঁড়স খাবেন, এই ধরনের শাকসবজি বেশি খাবেন, ফলমূল খাবেন, তারপর হচ্ছে আপনার ফলের রসগুলো এগুলো করে খাবেন। এগুলো হচ্ছে মানে আপনার প্রাথমিকভাবে যেন আপনার কোষ্ঠকাঠিন্য না হয়, এই বিষয়গুলো আপনি এভাবে প্রাথমিকভাবে একদম ন্যাচারালি মানে ঠিক করার চেষ্টা করবেন। তারপরে যদি না হয় তাহলে যেটা আমরা অনেক সময় ল্যাকটোলোজ জাতীয় ওষুধ দিয়ে থাকি, যেটা আপনার ডাক্তাররা আপনাদেরকে প্রেসক্রাইব করবে। আপনি একজন ডাক্তারের সাথে যদি আলোচনা করেন, ল্যাকটোলোজ জাতীয় বিভিন্ন ওষুধ রয়েছে, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। সো এই ওষুধগুলো যখন আপনাকে দেওয়া হবে তখন এটা একটা কাজ করবে আপনার এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। সো এটা হচ্ছে আরেকটা অপশন। এইভাবে আপনার কোষ্ঠকাঠিন্য রিমুভ করতে হবে। তাহলে এই জিনিসটা করার পর আপনি যেটা করবেন যে আপনি একটা গরম একটা মানে পানির গামলা নেবেন আর কি। সো ওই পানির গামলাতে সেখানে আপনি কুসুম গরম পানি রাখবেন এবং সেই পানিতে আপনি প্রতিদিন 25 মিনিটের মতো বসে থাকবেন। অর্থাৎ আপনার ওই পাইলসের এরিয়াটা বা আপনার ওই যে পায়খানার রাস্তার যে জায়গাটা, সেটা ওখানে একটু গরম পানির মধ্যে প্রতিদিন আপনি ভিজিয়ে রাখবেন, অর্থাৎ 20 থেকে 25 মিনিট। সো এটা করলে যেটা হবে, আপনার ইচিং অর্থাৎ আপনার এখানে চুলকাচ্ছিল, পেইন হচ্ছিল, সেটা অনেকাংশেই কমে যাবে আস্তে আস্তে। এবং আস্তে আস্তে আপনার এই জিনিসটা কমে মানে এটা ন্যাচারালি ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আল্লাহর রহমতে। সো এটা হচ্ছে আরেকটা বিষয়। তো অনেক সময় ডাক্তাররা যেটা করে যে আপনার স্ক্লেরোসিং এজেন্ট দেয়, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার ডাক্তারদের সাথে কিন্তু আলোচনা করে দিতে হবে, নিজে নিজে আবার দিতে চান না, আমি বলতেছি বলে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো আপনি যদি অপারেশন করতে না চান সেক্ষেত্রে আপনার স্ক্লেরোসিং এজেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে আপনার 5% ফেনল ইন অ্যালমন্ড অয়েল, এটা দেওয়া হচ্ছে বাংলাদেশে। তো এটা আপনি ডাক্তারদের সাথে আলোচনা করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার পায়খানার যে রাস্তার যেখানে পাইলস হয়েছে সেটার গোড়ায় দেওয়া হয়। সো এটা হচ্ছে আরেকটা অপশন। আরেকটা হচ্ছে রাবার ব্যান্ড লাইগেশন করা হয়, লাইক রাবার একটা ব্যান্ড দিয়ে আপনার যে মাংসের যে থলিটা যেটা আর কি বের হয়ে গেছে আপনি মনে করতেছেন, সেখানে আপনার এরকম এভাবে আটকিয়ে দেওয়া হয়। সো এভাবে আটকিয়ে দিলে যেটা হয়, ওই মাংসের নিচের অংশে আর মানে রক্ত চলাচল হয় না, যার ফলে ওই জায়গাটুকু আস্তে আস্তে মরে তারপর পড়ে যায়। সো এটা হচ্ছে আরেকটা অপশন। এবং এর সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাইলসের জন্য ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। যেমন আমরা এখানে সাধারণত ডিওজমিন প্লাস হ্যাসপেরিডিনের একটা কম্বিনেশন দিয়ে থাকি। সো এটা যেটা করে, এগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন নরমানেল নামে পাওয়া যায়, ড্যাফলন নামে পাওয়া যায়। এই ওষুধগুলো মানে একটা ওষুধই বিভিন্ন কোম্পানির নামে আর কি। তো এই ওষুধটা যে কাজটা করে সেটা হলো আপনার কনস্ট্রিকশন করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে এবং ভেনাস রিটার্নটা ইনক্রিজ করে, এবং এর পাশাপাশি যে হাইপার প্রেশার রয়েছে ওই এরিয়াটাতে ওটা কমিয়ে ফেলে, এবং এর ফলে আস্তে আস্তে আপনার ওই যে এরিয়া যেটা আসলে মাংসের মতো মনে হচ্ছে সেটা আস্তে আস্তে কমে যায়, হ্যাঁ, সাবসাইড করে। তো এইভাবে কিন্তু এই ওষুধগুলো কাজ করতেছে, এবং এগুলো অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একদম মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কখনো ব্যবহার করবেন না, যদি তিনি বলে তখন আপনারা ব্যবহার করবেন। সো এই হচ্ছে প্রাথমিকভাবে স্টেজ 1 এবং স্টেজ 2-তে আপনারা এই সুন্দর সুন্দর ট্রিটমেন্টগুলো ইউজ করতে পারেন। এবং স্টেজ 3 এবং স্টেজ 4-এ যখন বিষয়টা চলে যায় তখন কিন্তু আসলে অপারেশনের দিকে একটা মানে মনোনিবেশ করতে হয়। তো অপারেশনের ক্ষেত্রে যদি আমি বলি যে আপনার অপারেশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় রয়েছে। একটা হচ্ছে আপনি লঙ্গ অপারেশন করতে পারেন, আর একটা হচ্ছে আপনার একদম ওপেনলি হেমোরেডেক্টমি করতে পারেন। তো লঙ্গ অপারেশনটা একটু ব্যয়বহুল, যেহেতু এই লঙ্গ অপারেশনের যে ইনস্ট্রুমেন্টটা বা মেশিন যেটা বলেন না কেন, এটা একটু দামি আর কি। সো প্রায় 18 থেকে 20 হাজার টাকার মতো। সো আপনি যখন এর মাধ্যমে অপারেশন করাবেন তখন আপনি যদি ভালো কোনো হসপিটালে করেন, বড় বড় হসপিটালে, তখন কিন্তু আপনার খরচটা এসে পড়বে 60,000 1 লাখ টাকা বা এরকম একটা মানে হিউজ একটা খরচ এসে পড়বে। সো অনেকেই কিন্তু এই খরচটা বেয়ার করতে পারবেন না। তার জন্য আমি বলতেছি যে আপনারা যাদের সামর্থ্য নাই তারা আসলে ওপেনটাই করতে পারেন, ওপেন হেমোরেডেক্টমি করতে পারেন। এটা আসলে একদমই টাকা পয়সার বিষয়টা খুবই কম লাগবে এখানে, নিয়ার অ্যারাউন্ড আপনার 10 থেকে 20 হাজার টাকার মধ্যে খুব ভালোভাবে আপনি এটা করতে পারবেন। ক্লিনিক অনুযায়ী আপনার আপ ডাউন করবে। সো আপনি ইচ্ছা করলে ওপেনলি করতে পারেন, যেহেতু আপনারা সবাই এত সামর্থ্যবান না। সো এই হচ্ছে কিছু বিষয়। এবং আপনি যদি অপারেশন না করেন বা আপনি যদি এই ট্রিটমেন্টগুলো ফলো না করেন, আপনি যদি মনে করেন যে আপনি কিছুই করবেন না, একটু ব্লিডিং হচ্ছে, মাংস বের হয়ে গেছে, আপনার কোনো সমস্যা নেই, আপনার খুব লজ্জা লাগছে, আপনি কাউকে জানালে আপনার পেস্টিস থাকবে না, আপনি একদম মানে সবার চোখে কেমন হয়ে যাবেন, সবাই আপনাকে টিটকারি করবে, এমন যদি ভেবে থাকেন, তাহলে বলতেছি এর কিন্তু অনেক কমপ্লিকেশন রয়েছে। এই হেমোরয়েড বা পাইলসের যদি আপনি চিকিৎসা না করেন তাহলে আপনার এখানে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, আপনার এখানে স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যাবে, এখানে আস্তে আস্তে গ্যাংগ্রিন হয়ে যাবে, জায়গাটা পচে যাবে, ঠিক আছে। সো এটা মানে হিউজ একটা সমস্যা, আপনার প্রচণ্ড পেইন হবে এবং খুব ব্লিডিং হবে।
হ্যাঁ, খুব রক্তপাত হবে। সো আপনি এত সমস্যায় কেন যাবেন, আপনি এত কষ্ট কেন করবেন? জাস্ট আপনি যদি প্রাথমিক অবস্থাতেই যদি আপনি ডাক্তারের পরামর্শ নেন, তাহলে কিন্তু ডাক্তার আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দিবে। বা এই ভিডিও দেখেও আপনি যদি জাস্ট কোষ্ঠকাঠিন্যটা আর যদি ওই প্রতিদিন যদি গামলায় বসেন এবং যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই যদি ড্যাফলন বা নর্মাল ওই আপনি যদি খান এটা, হ্যাঁ, ট্যাবলেটটা যদি খান, তাহলেই কিন্তু আপনার মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। বা স্ক্লেরোসিং ওই এজেন্টটা যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার অপারেশন করতে হচ্ছে না আল্লাহর রহমতে। আপনি হয়তো আল্লাহ চাইলে মানে এমনি ঠিক হয়ে যাবেন। সো এই বিষয়গুলো অবশ্যই ফলো করেন এবং আমাদের উচিত এইগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং এইগুলো সম্পর্কে মানুষকে জানানো। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য আরও বেশ কিছু মেডিকেল রিলেটেড ভিডিও বানানোর। এবং আপনাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে ভাইয়া আমরা এই বিষয়গুলো নিয়ে সাফার করতেছি বা এই বিষয়গুলো সম্পর্কে কিছু হেলথ টিপস পেলে ভালো হতো। অবশ্যই আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।